কোরাম কাকে বলে বা বড় প্লেয়ার হতে হলে কি কোরাম দরকার? বাদ অবশ্যই যায়, হয় অনেক সময় হয়, অনেকেই যায়, আমিও গেছি অনেক জায়গায়। খেলাধুলার মাধ্যমে আপনি পরিবার চালাচ্ছে। 2019 সালের পর সেঞ্চুরির সংখ্যা কয়টা? অনেক কিছু হারাইছি ভাই, পড়াশোনায় গ্যাপ দিছি। অপু ভাই জীবনে কয়টা প্রেম করছে ভাই? আপনার অপু আসতেছে, ও কিন্তু আউট করতে হবে। আমি খুব হতাশ অপু ভাই, বাংলা প্রবাস মানে প্রবাস বাংলা লিগ কেন খেলছেন না? আমার মনে হয় কি আমার প্রতি বলটা আমার কাছে ইজি। আমার জানতে ইচ্ছা করে অবসরে যাওয়ার পর অপু কি করবে। আসসালামু আলাইকুম। স্ক্রিনে যাকে দেখতেছেন মানে আমাকে দেখতেছেন, আমার নাম তানজিদ হাসান। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমি একটা এপিসোড শুরু করছি যার নাম হলো প্লেয়ার আড্ডা উইথ তানজিদ হাসান। আর এইখানে থাকবে প্লেয়ারদের সাথে আড্ডা, গল্প এবং তাদের সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। আজকে আমার সাথে আছে বাংলাদেশের জনপ্রিয় টেপ টেনিস ক্রিকেটার, যার নাম শুনলে একটা জেলার নাম পরিচয় পায়। সে আর কেউ নয়, আমাদের অপু ভাই। কেমন আছেন অপু ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আর আজকে এখানে আসার পিছনে কিন্তু আপনি হয়তো কারণটা জানেন, না জানলে আমি বলে দিই দর্শকের উদ্দেশ্যে। আজকে কিন্তু আমরা অপু ভাইয়ের মানে এই ক্রিকেটের যত গল্প আছে সব জানতে পারবো। আপনারা কি প্রস্তুত? শুরু করা যাক। ও ভাই তাহলে একদম শুরুতে শুরু করবো নাকি পরেতে শুরু করবো? ইচ্ছা এখান থেকে একদম শুরুতে শুরু করি। আচ্ছা, মানে প্রতিটা ক্রিকেটারের কিন্তু একটা গল্প থাকে। গল্পটা হলো শুরুর গল্পটা, আসলে আপনার শুরুটা কিভাবে হয়, মানে ক্রিকেটটা আপনি আসলেন কিভাবে, ক্রিকেটে প্রথম ম্যাচ কোনটা, আপনার প্রথম ম্যাচ কোনটা? প্রথম ম্যাচ বলতে এলাকার হচ্ছে যে ক্রিকেটটা খেলি বা সবাই যে পাড়া ক্রিকেটটা খেলে গলি ক্রিকেটটা, সেই ক্রিকেটটা আমার শুরু হয় অনেক পরে বলতে এলাকার মধ্যে আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে ছোট থেকে বেড়ে ওঠা, একসাথে মারুফ, রতন, কনক এদের সাথে খেলে বড় হওয়া। খেলতে খেলতে বড়দের সাথে বড়দের টিমে পানি টানা, 12 মিনিটের ভূমিকা পালন করা, এটা কয়েক বছর করছি। মজা লাগে না এটা করতে? অনেক মজা, অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল যে কবে খেলবো এদের মতো, কবে ওই জায়গায় মানে কবে এই জায়গায় পারফর্ম করবো, ঢুকবো, একটা বল খেলবো, এইরকম ব্যাটিং করবো, মানে অনেক ইচ্ছা আসলে। তারপরে একদিন হঠাৎ করে কয়েক বছর পরে যখন একটা খেলা দেয় আমাদের এলাকায়, বড় ভাই রয়্যাল ভাই, শীতল ভাই এরা ছিল ওই টিমটার আর কি, যারা সত্ত্বাধিকার। ওরা খেলা দেওয়ার পরে তোমার হচ্ছে ডিপচর নামের এলাকা পাবনা জেলাতে, ওইখানে খেলাটা ইনভাইট করে। ওরা আগে বলে যে তুই আজকে খেলবি, 11-এ আসিস, তো রেডি হয়ে আসিস। তখন তো মানে ভাই মহা খুশি, তো মনে হলো যে আমি আসলে কোথা থেকে পড়লাম না কি করলাম, আসলে স্বপ্ন পূরণের মতো। আচ্ছা, যে আমাদের এলাকার ন্যাশনাল টিম আমি খেলবো, ওই টিমে আপনার ন্যাশনাল টিম। ও, প্রতিটা এলাকায় কিন্তু একটা টিম থাকে, যে টিমে খেলা। তোমার ভাই আবাহনী ন্যাশনাল টিম, এটাতে ধরো যেরকম খেলার জন্য তোমার এলাকার ছেলে পেলে হোক, অনেকে তো মুখায় থাকে। হ্যাঁ, এইরকম আমারও ধরো এলাকার টিম, ওটা আমাদের ন্যাশনাল টিম সাধুপাড়া, ওই টিমে খেলার জন্য আমি অনেক আগ্রহ ছিলাম। তখন ইনভাইট পেলাম, তখন আমি তো খুব রেডি হয়ে সব মাঠে যখন একসাথে গেলাম, তো আমি তো খুব নার্ভাস যে খেলবো, কি করবো হ্যাঁ, এরকম চিন্তায় ছিলাম। ইতিমধ্যে যখন টস হলো, টস হওয়ার পরে 11-এ আমি নাই, 11 নাই, 12 আবারও। তো আমি অনেক কান্না করে বাড়ি বসেছিলাম। তো 11-এর মধ্যে আমার বড় ভাই ছিল, ও রাগারাগি করে, আমার আপন বড় ভাই। আচ্ছা, তখন একটু মানে কষ্ট কম লাগছে না বেশি লাগছে? না, কষ্ট অনেক কষ্ট। আমি খেলতে যাই না, বড় ভাই গেছে। অনেকদিন সুযোগ পাওয়ার পরে তার বড় ভাই রাগ করে ও না খেলে লাস্টে ও আমাকে নিয়ে চলে প্রথম ম্যাচের হিস্ট্রি। আচ্ছা, একটা প্লেয়ার যখন মানে সুযোগ পায়, তারপরে আপনার কখন সুযোগ হয় ওই টিমে, ন্যাশনাল টিমে সুযোগ? তারপর ওইখান থেকে এলাকাতে অনেক টিম আসে খেলতে। আমাদের গোপালপুর ক্লাব, সাদি ভাইদের একটা ক্লাব ছিল, হামিদুল ক্লাব, এরা আবার হচ্ছে আমাদের কিসমত প্রতাপপুর নামে মিলন ভাইদের একটা ক্লাব ছিল, ভালো ক্লাব, ওদের আমার মামুন ভাইরা, এরা সব আসতো ইনভাইটে। ওদের সাথে খেলা করতে আস্তে আস্তে ওই দলে ঢুকে যাওয়া। এলাকার খেলা খেলতে খেলতে এলাকা, তারপর আস্তে আস্তে ধরেন হলো বড় পর্যায়ে যাওয়া, আস্তে আস্তে বড় তো পর্যায়ে। ওই জায়গা থেকে প্রথম বাইরে অভিজ্ঞতা আছে না, একটা বাইরে ম্যাচ খেলতে গেছেন আপনাকে বাইরে থেকে ডাকছে? বাইরে তো অভিজ্ঞতা ওইখান থেকে হয় না, আমার প্রথমে ওইখান থেকে এজ লেভেল খেলা শুরু হয়। এরপর থেকে আপনি এজ লেভেলটা হয় আমার এক বড় ভাই শীতল ভাই, আমার এলাকার, আমার চাচাতো ভাই ধরতে গেলে, বা পাড়ার পাশে। আমি তখন ক্লাসরুমে ছিলাম, তো আমার হঠাৎ করে পিয়ন আমার কাছে ডাক দেয় যে তোর বড় ভাই আসছে, তোর আব্বুর নাকি শরীর অসুস্থ। আমি হট করে বলে গেলে বাবাকে তো বাসায় ভালো দেখে আসলাম, হঠাৎ করে অসুস্থ কিভাবে হয়। নিচে এসে দেখি শীতল ভাই, আমাকে চোখের ইশারা চুপ করতে বলছে, আমি চুপ। তারপরে তখন তো দরখাস্ত ছিল ভাই, ছিল না, কোনো কথা বলার সুযোগও নাই, দরখাস্ত দিত। আমাদের প্রিন্সিপাল স্যার আমাকে বলতো আব্বা অসুস্থ, তুই যা, তোর ভাই নিয়ে আসছে, তাড়াতাড়ি চলে যাবে, এরকমই চলে যাবে। ছুটি দিয়ে দিল, আমি গেলাম। আমাকে নিয়ে এসে শীতল ভাই এডওয়ার্ড কলেজ মাঠে, মেন কলেজ মাঠে ট্রায়াল চলে 13 পাবনা জেলা টিমের, মানে এজ লেভেলের 13 ট্রায়াল চলতে। আমার স্কুল ড্রেস, জুতা নাই, কোনো কিছু নাই। উনি আমাকে ব্যাগ নিয়ে কয় তুই দাঁড়ায়, যদি জিজ্ঞাসা করে তুই বলবি অলরাউন্ডার। বললাম ভাই আমি তো কোনোদিনই বল খেলি নাই, হার্ড বল মানে ক্রিকেট বল, আমি কখনোই খেলি নাই, মানে ওইটা ফার্স্ট ওইখানে ডিরেক্ট আপনি একদম এজ লেভেল আমাকে হাতে ধরাই দিচ্ছে, তুই বলবি অলরাউন্ডার। আচ্ছা, ভাই আমি তো কোনোদিন খেলে, তোর কিচ্ছু করা লাগবে না, তুই খালি দাঁড়া। তো উনি এইভাবে আমাকে সাপোর্ট করছে। তারপর দাঁড়ালাম। তো আমাদের তখন নির্বাচক ছিল খোকন স্যার, উনি মারা গেছেন, আর মাসুদ স্যার, মিজু স্যার, এরা ছিল তখন ওই 13 হচ্ছে কোচ আন্ডারে প্যানেল। বাবু স্যার পেস বলার, যারা এখন একাডেমি আছে একটা রডে, উনি তখন আমাদের ওই 13 লেভেলের হচ্ছে পেস বলার কোচ ছিলেন, ব্যাটিং বোলিং। তারপরে আমি ট্রায়াল দিই, ট্রায়ালে
মজার কাহিনী, আমি ব্যাটসম্যান, কিন্তু আমি ব্যাটসম্যান হিসেবে চান্স পাইনি, পরে বোলিং হিসেবে চান্স পাই গেছি। মানে বোলিং হিসেবে Bowler চান্স হিসেবে। পাইছে, মানে ওর পর থেকে আপনার কি ব্যাটসম্যান না বোলিং তখন হিসেবে আমি এজ দলে লেভেল খেলতেছিলেন? খেলছি 13 14 15 তিনটা এজ খেলছি বোলিং হিসাবে, একদম থ্রেড বলার হিসাবে, পেস বল একদম শুরু পেস বোলার ছিল, অ্যাটাক বলার হিসাবে। আর আপনারা এই জিনিসটা আমার একটু শুরু। মাথায় রাখেন, ভাই কিন্তু ব্যাটসম্যান হওয়ার আগে বলার ছিল, সে কিন্তু পেস বলার ছিল। আপনার লাস্ট টাইম একটা ম্যাচ দেখছি আপনি বল করতেছিলেন, তরুণ ভাই একটা ভিডিওতে দেখলাম আপনি বল করতেছিলেন ওইটা তো একবার। একদম মজার চলে আর কি, আমি তো বল করা কিন্তু ওইটা অনেক আগে ছিল, মানে অনেক তখন আগে। প্রফেশনাল ছিল। প্রফেশনাল ছিল। তারপরে মানে আপনার এই আসার পিছে যেহেতু স্কুল পলায় আসছেন, যেখানে পলায় আসা লাগছে, তাহলে মানে অবশ্যই বাধা ছিল। বাধা আপনার ক্রিকেটে কি এমন কোনো বাধা আছে যে ম্যাচ খেলার জন্য আপনার বাধা পড়ছে, বা অবশ্যই family আমার support পান নাই, বা এমন কিছু একটা? বাবা ফ্যামিলি, আসলে আমাদের ফ্যামিলিতে তো ধরো ধরতে গেলে বংশে কোনো প্লেয়ার না, পরিবারও নাই। ফুটবলার ছিল এলাকা ভিত্তিক বা এজ লেভেল। আমার বড় ভাই পাবনা জেলা টিম মানে পাবনা ন্যাশনাল টিমে ফুটবলের গোলকিপার ছিল, উনি অনেক ভালো গোলকিপার, লিপুনা মেহেদি হাসান ফুটবলার, আর আমি একদম ক্রিকেটার। তাছাড়া আমাদের বংশের পিছনে বলো আর আগে বলো এখনো কোনো প্লেয়ার ছিল না, যার কারণে আমার পরিবার কখনো সাপোর্ট দিতে বা ওই কি করা লাগে এই জিনিসটা বুঝতো না। আসলে না ক্যারিয়ার থাকলে তো আছে কেউ কিনা, বুঝতে পারবে না এটা ক্যারিয়ারটা কি। আমি ওই হিসাবে ধরো বাবার নিষেধাজ্ঞা থাকতো, স্কুল পলায় প্রাইভেট পলায়, মানে যতটুকু পাইতাম সময় বের করে খেলতাম, খেলার পিছনে সময় দিতাম। এজ লেভেলটাও খেলছি আমি ঠিক এইভাবে, পলায় পলায়। প্রাইভেটে গেছি, প্রাইভেট থেকে মানে পলায় আমি ধরো ক্যাম্প করছি, ক্যাম্প করে আবার চলে আসছি বাসায়। কোথায় ধরা খান নাই? ধরা খাইছি, মার খাইছি অনেক ভাই, এটা তো হিস্টোরি অনেক। ধরা খাইতেন, মারও আমার খাইছে? বাবা আমাকে অনেক চড় মারছে, বাবার ভালোবাসা এগুলো, এটা তার শাসন আসলে। শাসন না পাইলে ধরেন ওটা একটা বাবার শাসন পাওয়াটা প্রতিটা ছেলের দরকারও আছে জীবনে। তো আপনার জীবনে মানে আপনি একটা থাকে না, একটা আইডল থাকে বা গুরু থাকে, প্রতিটা প্লেয়ারেরই গুরু থাকে। যেমন আমার কথা বলি, আমার গুরু বাপ্পি ভাই, যদি আমার ভিডিও দেখে থাকেন লাভ ইউ ভাই, আপনার জন্য যতটুকু খেলাধুলার মধ্যে আসছি আপনার জন্য আসছি। তো আপনার লাইফে কি এমন কোনো গুরু আছে যে আপনি তার হাত ধরে মানে এই জায়গাতে আসছেন? আসলে ক্রিকেট বলে তো আমার ক্যারিয়ার ছোট, মানে ক্রিকেট অনেক বলে ধরতে গেলে আমার তো ধরো গুরু বলতে ওরকম, ক্রিকেট বলে আমার ক্যারিয়ারটা ছোট, যেহেতু আমি নিজেই ক্যারি করি না, আর আমি স্বেচ্ছায় ছেড়ে দিছি ওই ক্যারিয়ারটা। টেপ টেনিসে ধরতে গেলে আমার গুরু বলতে রাখি ভাই। রাখি ভাইয়ের হাত ধরে আমার নাম আসলে সারা বাংলাদেশে বলো যেখানে বলো রাখি ভাইয়ের হাত ধরে আমার ওঠা। আচ্ছা, আমাদের ঈশ্বর এটা বলার মতো কারণ নেই, ঈশ্বর রাখি ভাই এটা আমার চোখে সেই একটা লেজেন্ড। শুধু আমার চোখে না, আমার আসলে আমার ব্যক্তিগত জীবনে, আমার ক্যারিয়ার দিকে, আমার ক্রিকেট বলো, আমার ব্যক্তিগত জীবনে অনেক 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 সাপোর্ট করছে, যেটা আসলে কেউ করে নাই কখনোই না। আমার অনেক ভাই ব্রাদার আছে, বন্ধু আছে, আমার তহিদ আছে, তহিদ তারেক খান, এই হচ্ছে আমার ক্রিকেট বলে গুরু ধরতে গেলে। ক্রিকেট বলে টেপ টেনিস জগতে আপনার জ্ঞান, টেপ টেনিসে কিন্তু অনেক বড় প্লেয়ার। আমি মনে করি বাংলাদেশের থেকে যদি আমাকে টিম করতে বলো, আমি ওই টিমের ক্যাপ্টেন রাখবো তহিদ তারেক খান, মানে টেপ টেনিসে। আমার দারুণ দারুণ, আমি খেলা দেখছি ভাই, আমাদের বিপক্ষে একদিন মানুষ এবং ক্রিকেটের জ্ঞান অনেক বড়, ওর লেভেলটা আসলে আমাদের পাবনা জেলার মানুষ বোঝে কি বোঝে না আমি জানি না, কিন্তু আমি যতটুকু আমার সম্মান দিয়েছে আল্লাহ, প্রত্যেক জেলায় আল্লাহর বরাত রাখে খেলতে হয়। খেলতে গেলে যদি কখনো খেলার কথা ওঠে, ক্রিকেট বড় বড় প্লেয়ারের সাথে তো খেলা, বিপিএল এর প্লেয়ারের সাথে খেলছি, ন্যাশনাল টিমের প্লেয়ারের সাথে খেলছি, যখনই ক্রিকেটীয় খেলার কথা ওঠে তখনই তহিদ তারেকের নাম। আমি এটা নিজের থেকে নিজে ফিল করি, আসলে আমরা পাবনা জেলায় একটা প্লেয়ার আছে, এত বড় প্লেয়ার, যার আসলে সম্মানটা আমরা জেলার লোক দিতে পারি না, এটাই আমার কাছে আফসোস, এছাড়া কিছু না। আচ্ছা, তারপরে মানে যে কথাটা মেইন কথা, যে এই বর্তমান জেনারেশনে বা বর্তমান সময়ে টেপ টেনিস কিন্তু অনেক পপুলার হয়েছে, অবশ্যই যে কেউ কিন্তু চাইলেই বড় জায়গায় যাইতে পারে না। তো বড় জায়গায় আপনার মানে আজকে যে জায়গায় আছেন, অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় টুর্নামেন্ট খেলতেছেন, এই জায়গায় তো চাইলে কেউ সুযোগ পায়নি, অনেক পরিশ্রম করা লাগছে। তো আপনার এই জায়গায় কি এমন কোনো মানুষ আছে যার জন্য ধরেন আপনি এই জায়গায় আসছেন, বা আপনার কোনো মানে কোনো ইতিহাস আছে নাকি? অবশ্যই আমার আসলে শুরু থেকে যে বললাম তোমার পাড়া ক্রিকেট, এই ক্রিকেটের ইতিহাসটা বলতে গেলে আমার হাতে ধরে ক্রিকেটটা শিখাইছে আমার শীতল ভাই, রয়েল ভাই, আর আমাদের যে স্বপন ভাইয়ের কথা বললাম তোমাকে, স্বপন ভাই আমাকে ওই এলাকার খেলা থেকে শুরু করে আশেপাশে ছোটখাটো, মানে হয় না এক এলাকা থেকে আরেক এলাকায় খেলতে যাওয়া, বা এক এলাকা থেকে আরেক এলাকা, দুইজন যদি ছোট ছোট প্লেয়ার না একটা দলে যদি একটা টুর্নামেন্টে টিম করে, ধরো শুরু থেকে একটা বাজেটের টিম থাকে, ওই বাজেটের মধ্যে কিছু আছে না ফ্রি প্লেয়ার, ভালো প্লেয়ার খোঁজে, ওই প্লেয়ার হিসাবে আমাকে ইনক্লুড করতো স্বপন ভাই। ও নিজে একটা বড় প্লেয়ার ছিল, উনি অনেক টাকা নিয়ে খেলছে ওই লেভেলে ওই টাইমে, কিন্তু আমাকে উনি তুই খেলবি, জাস্ট তুই তোর খেলা খেলবি, তোর কিছু বলার নাই, তোর কিছু দেখার নাই। আমি খেলতাম ওনার আশায়, তো যাইতাম, আল্লাহর রহমতে উনি আমার খেলায় তো পারফর্ম করছি, উনিও সাপোর্ট দিয়েছে, শিখাইছে, মানে ওই পাড়া ক্রিকেটটা উনি হাত ধরে আমার ওঠা, স্বপন ভাইয়ের হাত ধরে। আর তারপরে প্রফেশনালি যখন হয়, তো স্বপন ভাইয়ের মাধ্যমে আমরা কুষ্টিয়া লালন শাহ মাজার যে আছে যেটা বলে, ওইখানে স্বপন ভাই শ্বশুর বাড়ির এলাকা ছিল একটা, তো ওইখানে কুষ্টিয়ার সাথে আমাদের পাবনার একটা খেলা দেয়, এটা তোমার আমার এসএসসি যখন হয় তখনকার কাহিনী, অনেক আগে তারও আগে, মানে বাবু যখন এসএসসি দেয়, বাবু আমাদের লেফটি যে এখন পাবনা বলার, তখন তো আমরা একটা টিম যাই, তো ওই টিমে রাখি ভাই ইনভাইট হয়ে কোত্থেকে আসে আমি চিনি না। তা আমি খেলা শুরু থেকে শুনি শুধু রাখি একটা ভাই, সেই রাখি ভাই আসলে আমি না, ওই পাবনা জেলা কেন্দ্রিক একটা ভাই ছিল রাখি নামে,
যে একটাই প্লেয়ার সে রাখি। রাখি কি, আমি তো ভাবতাম প্রথম মেয়ে। সত্যি বলতে এটা অনেক মজা করছে অনেকের সাথে, যে মেয়ে মানুষের নাম রাখি, রাখি কোন ছেলে মানুষ হতে পারে। তারপরে তার সাথে প্রথম দেখে মনে হয়নি যে অত বড় প্লেয়ার সে, দেখে মনে হয় অ্যাটিটিউডটা, সে এত নম্র ভদ্র মানুষ, দারুণ মানুষ। সে মন মানসিকতার দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, তার কথা আসলে তার থেকে বড় মনে কেউ কথা বলতে, বড় মুখে কেউ কথা মনে হয় না কেউ শুনছে কখনো। ঠিক ঠিক ঠিক। তো প্রথম তার সাথে খেলতে গেছি নদীর ওই পারে, তখন এসএসসি পরীক্ষা সবার চলে, বাবুর পরীক্ষা, তারপর দিন বই হাতে নিয়ে খেলতে গেছে। তো খেলতে যায় তোমার হচ্ছে কুষ্টিয়ার ওই টিমটা আসলে 14 ওভার রান করে 190 শ্বশুর শ্বশুরবাড়ি এলাকার লোক। এক প্রকারে কি সবাই গেটআপ টেটআপ দেখে ওরা একটা হেপন্ন করে যে এরা কারা কি কয় রান করবে। তো তার মধ্যে রাকিবের সাথে ফাজিল ভাইয়ের নাম একটা লোক আছে, পরানখালী বাসা কুষ্টিয়া, ও আসে ইনভাইটেড হয়ে। আর তারপর পেজার বাপ্পি নামে একটা বোলার ছিল ঈশ্বর দিতে, অনেক জোরে বড় রান আপ নিয়ে বল করতো, আমাদের বন্ধু হয় শোয়েব আক্তার অ্যাকশন, অনেক বাপ্পি ভাই প্রথমে যার কথা বলছি আমার গুরু বাপ্পি ভাই, সেই মানুষটাই কিন্তু সেই বাপ্পি ভাই। ঠিক আছে, অনেক বড় বন্ধু হয় বন্ধু, ও অনেক বড় বোলার ছিল, মানে আমার দেখা পেস বোলার যদি থাকে পাবনার ইতিহাসে, জেলার ইতিহাসে সে একটা ছোট হাইট দেখে কেউ বলবে না যে এত বড় বোলার, কিন্তু সে অনেক ভালো বোলার ছিল, অনেক বড় রান আপ নিত, শোয়েব আক্তারের মতো ভয় ভয় এসে বল করতো। তার সাথে প্রথম দেখা ফাজিল ভাই, রাকি ভাই। তো দেখার পরে ওইখানে খেলা শুরু হয়, আমি ওপেন করব, রাকি ভাই বলে যে আচ্ছা ওপেন করুক, আমি পরে করি। রাকি ভাই পরে করলাম, জায়গা সাথে আমি মোটামুটি 15-16 বলে 27 বলে তোমার হচ্ছে 90 মেরে ম্যাচটা জিতাই দিই। আমি তখন একদম ছোট, তখন হাফ প্যান্ট পরে খেলতে গেছি, মেঘিয়াতা গেঞ্জি পরে। এটা নিয়ে একটা প্রশ্ন আছে, এটা পরে করবো। মেঘিয়াতা গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে খেলতে গেছি, তার রাকি ভাই প্রথম দেখে ওইখানে। রাকি ভাই দেখার পরে আমাকে জিজ্ঞাসা করে তোমার ফোন নাম্বারটা দাও। তো আমি তো বলি ভাই আমি তো ফোন ইউজ করতে পারি না, আমার তো ফোন নাই, বাসায় একটা ফোন, আর বাবা বলে ওই নাম্বার দেওয়া যায় না, ওই নাম্বার দেওয়া যাবে না, দিলে তো বাবা তো আমার দিলে মার খাওয়া আছে শিওর। তাহলে উপায় কি, তোমাকে যদি ডাকি তো স্বপন ভাইয়ের নাম্বার আছে, আপনি স্বপন ভাইয়ের নাম্বার রাখতে পারেন, ওইখানে বললে আমার কোথায় আসা লাগবে চলে যাবো। এটা কিন্তু তখনকার আমলে, তখন যোগাযোগ ব্যবস্থা খারাপ, কোনো সোশ্যাল মিডিয়া নাই, বা রোডে তোমার বাই রোডে কোনো গাড়ি ঘোড়া, তখন চলতো টেম্পু আর মসিমন, এদের খুব জনপ্রিয় ছিল আমাদের, তখন জনপ্রিয়, এই সাইডটা খুব বেশি জনপ্রিয়। এই তখনকার আমল, তখন থেকে রাকিব ভাইয়ের সাথে পরিচয়, ওই শুরু থেকে রাকিব ভাই আমাকে ওই আমার হাত ধরা, মানে এখন পর্যন্ত রাকিব আমার হাত ছাড়ে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে ওর পর থেকে এইভাবে খেলে যাচ্ছে। তো অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। অনেক প্রশ্ন কিন্তু এখনো আমাদের আছে, যেগুলো দর্শকের অনেক প্রশ্ন আছে। অনেকজন প্লেয়ারের খেলা আপনারা দেখেন, আমাকে বর্তমানে দেখেন, অনেক প্লেয়ারের সাথে পরিচয় আছে, আমি অনেক প্লেয়ারের চিনি, অনেক প্লেয়ার আমাকে চিনে। তো আমার জায়গা থেকে আমি যে মানুষটার অনেক বড় ভক্ত এবং যার খেলাটা আমি বেশি পছন্দ করি, সেই মানুষটা হলো অপু ভাই, যার প্রতিটা শট দেখলে মানে এক কথায় চোখের শান্তি। আপনি আমাদের অপোনেন্ট, আমরা তো চাবো যে আপনি আউট হন, কিন্তু আপনার শট মারতেছেন, আমরাই বলি আরে শট রে ভাই, দেখ কি সুন্দর শট মারতেছে, এই শটটা কত সুন্দর, কিভাবে মারতেছে। মানে অপোনেন্ট হিসেব করলে তো আমরা ভাবি যে আউট আউট, কিন্তু আপনার শট মারলে আমাদের কাছে মন ভরে যায়। এটা শুধু আমরা না, অনেক ক্রিকেট প্রেমী কিন্তু আপনাদের শট উপভোগ করে। তো এখনো অনেক কথা বাকি আছে, যেটা আমরা এখন র্যাপিড ফায়ারে চলে যাবো। তো এখন আমাদের র্যাপিড ফায়ার হবে, সেটা হলো অপু ভাইকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো। আমি না, এই যে অনেকগুলো দর্শকের এখানে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো অপু ভাইকে আমি বল করতে করতে জিজ্ঞাসা করবো এবং অপু ভাই ব্যাট করতে থাকবে। তো চলুন শুরু করা যাক। অপু ভাই, ফাহাদ আসিফ ভাই জিজ্ঞাসা করছে তার প্রথম, মানে আপনার টেপ টেনিস ক্যাপ কোথায় প্রথম খেলছেন এবং আপনি কেন 3/4 প্যান্ট পরে মাঠে নামতেন? আসলে টেপ টেনিসের প্রথম খ্যাপ আমার খেলা স্বপন ভাইয়ের হাত ধরে, পাবনা জেলার চিনাখরা এলাকা, ইলিয়াস কাঞ্চন ছিল আমাদের চিত্রনায়ক, তার এলাকায় কাঞ্চনপুর জায়গার নাম। তো এখানে আমার প্রথম খ্যাপ, তো প্রথম খ্যাপে আমি 158 মারি। প্রথম খ্যাপে? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম খ্যাপে 158 মারি। তখন আমার ওই খ্যাপে আমি খেলতে যাই 3/4 প্যান্ট আর মেঘিয়াতা গেঞ্জি পরে, আমি একদমই ছোট। তো তখন ওই আমার টুর্নামেন্ট কমিটি আমাকে এলাও করছিল না, যে একটা প্লেয়ার বাইরে থেকে আসছে হাফ প্যান্ট পরে মেঘিয়াতা পরে খেলতে। আমি তখন নন প্রফেশনাল, আমি তো প্রফেশনাল ছিলাম না। তো স্বপন ভাই অনেক রিকোয়েস্ট করে খেলাইছিল। তো ওই খ্যাপটা আমার ছিল মোটামুটি 150 টাকা। 150 টাকায় 158, প্রতি রান প্রতি 101 টাকা করে। মাহমুদ হাসান মহিন আমার ভাই প্রশ্ন করছে, অপু ভাই এত দারুণ ব্যাট করে কিভাবে? অপু ভাইয়ের ব্যাটিং টিপস লাগবে ভাই, আপনারা কিভাবে এত দারুণ খেলেন, আপনি বলেন, ব্যাট করতে করতে বলেন। আসলে খেলা তো নিজের মধ্যে, যার যত টেকনিক ভালো, বেসিক ভালো, প্র্যাকটিস ভালো, যে সময় বেশি দেবে যত, আসলে ডেডিকেশন থাকতে হবে। আপনি যেটাই করেন না কেন, বোলিং করেন, ফিল্ডিং করেন, ব্যাটিং করেন, তার মধ্যে আপনার ফোকাস থাকতে হবে, সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, তবে আপনি সম্ভব। মানে ফোকাস ছাড়া কিন্তু ফোকাস ছাড়া সম্ভব না, চেষ্টা ছাড়া সম্ভব না। মানে একটা প্লেয়ারের যখন ভালো ফোকাস ছাড়া কিন্তু বড় প্লেয়ার হওয়া সম্ভব না। তার লক্ষ্য থাকতে হবে যে আমি ভালো খেলবো, আমার লক্ষ্য থাকতে হবে, আমি ওই পর্যন্ত যাব, সেই পর্যন্ত ডেডিকেশন নিতে হবে। মুশফিক আহমেদ বলছে অপু ভাইয়ের বেস্ট ইনিংস কোনটা, আর তিনি প্রথম ক্যাপ খেলা শুরু করেন কোথা থেকে, প্রায় এগুলোই বলে, এবং কত টাকা? 158 টাকা বললেন। আপনার বেস্ট ইনিংস কি ওটাই ছিল আপনার প্রথম 158 মারার জীবনে? না না না, ওটা আমার বেস্ট ইনিংস না। বেস্ট ইনিংস আমার অনেকগুলো হয়, ধরতে গেলে ক্রিকেটে তো ক্যারিয়ার তো অনেক বড়। হ্যাঁ অনেক বড়, আসলে অনেক ম্যাচ খেলছি, বলা মুশকিল যে আসলে সেরা কোনটা। তার মধ্যে আমার কিছু কিছু ম্যাচ মনে থাকে। বাঁশের বাঁধা স্কুল মাঠে একটা ছিল, আমি ওই টাইমে খেলি, আমার ফাইনাল খেলায়
রাখি ভাই আমাকে খেলায়। আচ্ছা তো ওইখানে লাস্ট 5 ওভারে লাগে 85 রান, আমাদের উইকেট 7টা শেষ, তখন আমাকে নামাইছে আমাদের ক্যাপ্টেন। তো আমি তো নিজে আপসেট ছিলাম যে এত নিচে নামছি, যে পারবো কি পারবো না। পারবো না। তখন এগেনস্টে ছিল অনেক ভালো ভালো বলাররা, যারা নাম করে পাবনা ন্যাশনাল, নাটোর জেলার ন্যাশনাল আসাদ, কুষ্টিয়ার জ্যাকি ভাই, টাইগার, এরা নাম করা অনেক player নাম সব। করে, তখন অনেক ভালো টিম ছিল ওদের। তো আমি যাই 4 ওভার 3 বলে আল্লাহর রহমতে খেলা জিতাই ফেলি একাই মাইরে, একাই। মাশাআল্লাহ 4 ওভার 3 মাশাআল্লাহ। ওটাই আপনার মানে স্মরণীয় একটা ম্যাচ। স্মরণীয় মধ্যে একটা, মানে অনেকগুলো আছে বাট ওটা আছে সবচেয়ে স্মরণীয়ের মধ্যে একটা, তাই তো? না এটা না বলতে গেলে, আমি তো বলছি এর মধ্যে স্মরণ আছে। আরেকটা আছে 188 মারা। আচ্ছা 188 আপনার হাইস্ট রান। হাইস্ট রান ওইটা আমার। এটা কোথায় মারছিলেন? এটা মারছিলাম আমাদের এলাকাতেই, আমাদের বাজি খেলা ছিল। আমাদের পাবনার যে ন্যাশনাল টিম ছিল, মানে আমাদের ক্রিকেট বলে, ওই টিম আমাদের এলাকায় খেলতে আসে। তো আমাদের মাঠটা আসলে ছোট, ওরা একটা বেনিফিট পায় যে ভাবে ছোট মাঠ খেলতে আসলে হয়তো এলাকার টিম গুনতির বাইরে। হ্যাঁ ওই টাইমে আসলে 4000 টাকা অনেক টাকা, অনেক টাকা অনেক টাকা। অনেক টাকা। ওরা হাসি খেলায়, হেসে খেলায়, ধরো আমাদের হেপন্ন করে। তো আমার এলাকার যে বড় ভাই আছে রানা ভাই, হ্যাঁ ও আমাকে বলে যে তুই আজকে খেলবি। তো খেলছিলাম একাই, মোটামুটি ওই জেলার সব বলার এক মেরে 188 করছিলাম। ওটা আমার জীবনের স্মরণীয় ম্যাচ। স্মরণীয় ম্যাচ। আচ্ছা গোলাম রসুল বুঝছেন, সে প্রশ্ন করছে জাহিদ সৈকত অপু ভাইয়ের সাথে একটা পিক আপলোড করে বলছিল মাই আইডল, বড় প্লেয়ার থেকে এমন ক্যাপশনে অনুভূতি কেমন? আর 2019 সালের পর সেঞ্চুরির সংখ্যা কয়টা আসলে জাহিদ ভাই বলতে গেলে উনি এখন ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ? ইন বাংলাদেশ। আমার জাহিদ পছন্দের সৈকত। মানুষ, ভালোবাসার মানুষ, সবসময় তার সাথে ওস্তাদ বলে কথাবার্তা হয়। আসলে সে ভালোবাসার জন্য এই কথা বলছে। আসলে তার আইডল আমি না, অন্য কেউ হইতে পারে, হয়তো ক্যাপশনে দিতে পারে, মানে এটা আমি শিওর না। কিন্তু অনেক ভালোবাসে, সে গাইড করে, এই হচ্ছে তার কাহিনী। আর যেটা ছিল সেকেন্ড কোশ্চেন, ওইখানে 19 সালের পর থেকে কটা? 19 সালের পর থেকে আমি ধরো কাউন্ট করি নাই, কিন্তু আমার 19 সালে ছিল 16টা 100। 19 সালে 16 19 সালে এক সিজনে 16টা, তারপরে সিজনে 12টা, তাহলে তারপরে 28টা, সিজনে ছিল হচ্ছে 10টা, আর এই 38টা। সিজনে 10টা, এই সিজন 10টা, এই সিজনে 9টা হয়েছে 9টা। মনির হোসেন সম্রাট ভাই বলছে আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, আমি খুব হতাশ অপু ভাই বাংলা প্রবাস মানে প্রবাস বাংলা লিগ কেন খেলছেন না? উত্তর জানতে চাই ভাই, কেন খেলছেন না? আসলে এটার উত্তর বলতে গেলে তো আল্লাহ তাআলা রিজিকের মালিক। হুম হুম। আমার সবার বাংলাদেশে তো এখন বর্তমান যে ভাইব টেপটেনিসে চলতে গেলে তো প্লেয়ার তো ধরতে গেলে 200 থেকে 500 প্লেয়ার আছে যারা প্রফেশনাল ক্রিকেট খেলে। হ্যাঁ তো একটা দেশ থেকে যদি প্লেয়ার বাছাই করতে গেলে তো আপনার ধরেন 6টা টিমে, যেহেতু ওদের রুলস আছে আইকন প্লেয়ার 2টা, হ্যাঁ আইকন প্লেয়ার সাথে আর 4টা করে প্লেয়ার নিতে পারবে, 6টা করে নিতে গেলে 24টা প্লেয়ার হয়। 24টা। তো ইনফর্ম ব্যাটসম্যান হিসাবে, ইনফর্ম বলার হিসাবে, ইনফর্ম অলরাউন্ডার হিসাবে, পারফর্মার হিসাবে যারা এই বছরে বেস্ট ছিল তাদের সিলেক্ট করছে, এটা তাদের বিষয় ভাই। তাদের আমি বিষয়। নাই কেন না, এটা আমি উত্তর কিভাবে দেবো? বাট আপনি যদি খেলতেন আপনার কাছে ভালো লাগতো না? আমি অবশ্যই, আমি বা যে কেউ সুযোগ পাবে তার জন্য এটা এক বড় অ্যাচিভমেন্ট, দেশের বাইরে যায় ক্রিকেট খেলতেছে, নিজের দেশকে নিজের ভালো রিপ্রেজেন্ট লাগা করতে কাজ পারবে। করছে। কিন্তু আমি এটা কখনো আফসোস করছি না, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা রিজিকে রাখে না, হয় না, ইনশাআল্লাহ সামনে রাখবে ইনশাআল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন। এমডি ইমন আলী জুনিয়র, আমার কথা হচ্ছে অপু ভাই মাঝে মধ্যে উইকেট কিপার করে, ওপেনিং আইসা ম্যাচ শুরু করে কেন? একটু দেখে শুনে খেললে তো সেঞ্চুরি পায়। মানে এটার মূল কথাটা এমন যে অপু ভাই কেন প্রথম বলে মারে? আসলে এটা হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। মানে প্রথম বলে ছক্কা মারে আপনার নেশা, খেলতে এমন পর্যায়ে গেছে, আমার মনে হয় কি আমার প্রতি বলটা আমার কাছে ইজি। প্রতি বলই জীবনে হয়। বলার দেখে খেলি না, কিন্তু বল দেখে খেলি, যেহেতু ওই জন্য প্রত্যেকটা বলে মনে আমার কাছে সহজ। কি কারণে মনে হয়, মানে কেন? এটা একটু বিস্তারিত আসলে বুঝি না, এটা হয়তো হইতে পারে আল্লাহ তাআলা হয়তো গিফট করছে ভিতরে আমার শর্ট খেলা। ওটা ধরেন জাজ করা বা পিক করার জন্য মানে আপনার কনফিডেন্স অটোমেটিক। আমার কনফিডেন্স আমি বুঝি না, আসলে এটা আমার কি হ্যাবিট হয়ে গেছে। কনফিডেন্স খারাপ ভালো বুঝি কখন, যখন আপনি ফর্ম রানে থাকবেন না, এটা আমি কনফিডেন্স বুঝি। শর্ট খেলার জন্য কনফিডেন্স দরকার হয় না, আমি মনে করি অ্যাবিলিটি দরকার হয়। অ্যাবিলিটি, আপনি হ্যাবিট দরকার হয়। আপনি হ্যাবিটে যদি একটা অ্যাবিলিটি নিয়ে আসেন না, তো এটা আপনি সবকিছু আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। রিয়াজুল জান্না রিফাত ভাই, এই জিনিসটা ভাই একটু কন্ট্রোভার্সি টাইপের। আম্পায়ার মাঠে আউট দেওয়ার পরে তিনি মাঠে থাকেন কেন? অনফিল্ড আম্পায়ার আউট দেওয়ার পর টেপ টেনিস ফিরিয়ে, মানে অপশন তো ফিরিয়ে নেওয়ার কোনো অপশন থাকে না। অনেক ম্যাচে এমন দেখছি অপু ভাই আউট হয়ে সহজে মাঠ ছাড়েন, এটা মোটেও প্লেয়ার সুলভ আচরণ নয়। এটার একটু বিস্তারিত যদি বলতেন। আসলে টেপ টেনিসটা তো ধরতে গেলে একটা বিনোদনের প্ল্যাটফর্ম। হ্যাঁ প্রফেশনালি গত 3-4 বছর ধরে হয়েছে। এখানে আসলে রিভিউ সিস্টেম কখনো থাকে না, আর ডিসিশনটা কি পক্ষপাতিত্ব অনেক জায়গায় হয়, অনেক জায়গায় ক্ষমতার খাতিরে। তো এই জন্য যারা ধরেন ফোকাসে থাকে, অনেক টিম আমাকে নিয়ে যায় বা বড় বড় প্লেয়ার নিয়ে যায়, যাদের নিয়ে যায় এদের কাছ থেকে আশা করে ভালো কিছুর, এদের নিয়ে আসছি আমরা, এদের জন্য এদের থেকে রান দেখবো, এদের থেকে এটা দেখবো। আসলে যখন ভালো শুরু হয় বা খারাপ শুরু হয় হইতে পারে, কিন্তু যখন একটা ভুল আউটের শিকার হয় না, এটা আসলে মানতে নিজের কাছে কষ্ট লাগে। যার কারণে আউট দিলে হয়তো বাজে আউট দিলে আমি রিঅ্যাকশন করি, অথচ আউট দিলাম কখনো দা থাকে, এরকম আমার কোনো অভ্যাস নাই। মানে যখন আনফেয়ার হয়ে যায় তখন আমার ছোট থেকে এই অভ্যাসটা আমি আমার মধ্যে দেখছি এগ্রেশন। আমি মাঠে যারা আমাকে দেখছে,
আমি মাঠে চুপ থাকি না কখনো, মানে আনফেয়ার হলে চুপ থাকে আনফেয়ার আমি সে যে হোক যেখানে হোক যে অবস্থাতে হোক আমি খেলি আর না খেলি মাঠের বাইরে থাকি আর ভিতরে থাকি। মঈনউদ্দিন রাজ ভাই বলছে, ভাই আমি অপু ভাই একজন বিগ ফ্যান। 2024 সালে শীত যখন প্রথম শুরু হয় তখন নড়াইল জেলায় লোহাগাড়া উপজেলা ইতনা ইউনিয়নের বৈদ্যর মাঠে নাইট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল আলফাডাঙ্গা ফরিদপুর বনাম টু ব্রাদার্স যশোর। ওভারে 266 রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে টু ব্রাদার্স মানে শাহনাজ অপু ভাই একাই সে ম্যাচে 164 রান করে। তো এই ইনিংসটা আপনি কিভাবে খেলছেন বা কেমন, আপনার অপোনেন্টে যারা ছিল তারা অনেক বড় বড় বলার ছিল, তাদের বিপক্ষে এমন ইনিংসটা আপনি কিভাবে খেললেন? আসলে ধরতে গেলে ওইখানে আমার যে কমেন্ট করছে সে শুভাকাঙ্ক্ষী আসলে রানটা ভুল বলছে। আমার 144 রান ছিল, 144 রান নট আউট, 164 না। শুক্কুরও ছিল, শুক্কুর ছিল আমাদের এগেইনস্টে, নাজমুল, শুক্কুর, রকেট সুমন, তারপর নিরু, ভালো ভালো প্লেয়ার, আলামিন, ওই খেলা পুরো অনেক বড় প্লেয়ার ছিল আমাদের টিমে। আসলে খুলনার একটা লোকাল টিম ছিল, লোকাল টিম বলতে ওরা প্রফেশনাল প্লেয়ার, অনেক বড় বড় প্লেয়ার, কিন্তু ওরা হাইলাইটে টেকনিসে অত বড় প্লেয়ার না। আমি ছিলাম শুধু মাগুরার ইমন ছিল, বাবুদা ছিল আর রানা ভাই ছিল। এছাড়া সবাই সাগর, অনিম, এরা সবাই খুলনার প্রফেশনাল প্লেয়ার ছিল। তো আসলে যখন ওরা রান করে এক পর্যায়ে আমরা যখন ফিল্ডিং শেষ করি ওরা অনেক বড় একটা টার্গেট দেয় রাত্রে কুয়াশার মধ্যে। আসলে ধরতে গেলে ওই রানটা অনেক রান, ব্যাড লাইট। তো আসলে সত্যি বলতে গেলে তার কিছুদিন আগে আমার ওইখানে ব্যাটে আসলে রানও আসতেছিল কম। আমিও চিন্তায় ছিলাম যে বড় ইনিংস খেলার একটা বড় প্ল্যাটফর্মে ওই সুযোগ খুঁজতেছিলাম। তো ওইখানে আল্লাহর রহমতে ইনশাল্লাহ প্রথমেই যখন নামি প্রথমে একটা লাইফ পাই, একটা জীবন পাই মিড উইকেটের থেকে। স্কিটের জন্য ফিল্ডার স্লিপ খেয়ে পড়ে দেয়, একটা ক্যাচ ছাড়ে আমার। তারপর থেকে নন স্টপ খেলে আল্লাহর রহমতে 144 রানে আমি ম্যাচ জিতাই চলে আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নয়ন ইসলাম প্রশ্ন করছে, অপু ভাই লাস্ট কবে খেলতে গিয়ে সিরিয়াস কোনো ইনজুরি হয়েছে? ভাই লাস্ট কবে ইনজুরি পড়ছে? লাস্ট ইনজুরি তো আমার লাইফে ইনজুরি একটাই। আমার ক্যারিয়ারে কোনো ইনজুরি নাই, ক্যারিয়ারে একটা ইনজুরি, একটা আমার মেজর ইনজুরি। এটা হচ্ছে সিপিএল চাটমোহর প্রিমিয়ার লিগে 2020 শেষে আপনি 2020 শেষে আমার এই যে সার্কেল থেকে ব্যাক সাইডে যখন ক্যাচ নিতে যায় অন্য আদার্স ফিল্ডার এসে আমার গার উপরে ধাক্কি খান, তো ওর নিয়ে এসে আমার নিয়ে লাগার পর আমার এসিএল প্লাস মেসকাস আমার দুইটাই চলে যায়। এটাই আমার লাইফের একটা বড় ইনজুরি। এখন ওটা কি সমস্যা হয়? এখন ওই রকমই আছে, খেলতেছি আল্লাহর রহমতে, ফিটনেস আল্লাহ ভরসা, দেখা যাক। সার্জারি মাস্ট, এখন কবে করায় আল্লাহর রহমতে, সবাই দোয়া করবেন আমার জন্য। শোভন সরকার, আমাদের শোভন দাদা, সে তো মানে উভয় এখন ওপেন করে, তো আপনার সবচেয়ে কমফোর্ট ওপেনার? ওপেন বলতে শুরু তো রাকিবার সাথে আমার করা। আচ্ছা, রাকিবার সাথে ক্যারিয়ার শুরু করা, উনি আমাকে নিয়ে ওপেনও করতো সবসময়। এক সময় ওনার সাথে কমফোর্টেবল অনেক ছিল। তো তারপরে আমি তো সবাই জানে এক সময় আমি বিদেশ যাই দুলা ভাইয়ের। ও হ্যাঁ, এইটাই তো শোনার যে বিদেশ থেকে চলে আসলেন। দুলা ভাইয়ের ওইখানে কোম্পানি ছিল, যার কারণে ওইখানে থাকার পরে আমি ওনার কোম্পানি বিক্রি করে দেবো, আমি চলে আসি ওনার সাথে। তারপরে এসে প্রফেশনাল শুরু করা। মানে যদি কোম্পানি বিক্রি না হতো তাহলে আমি হয়তো প্রবাসে থাকতাম, আমার ক্যারিয়ারটা ওইখানে শেষ। হয়তো আমাকে জানতো না, লোক চিনতো না, আল্লাহ তাআলা হয়তো প্ল্যান ছিল একটা। তারপর থেকে এসে প্রফেশনালি খেলা, সবার সাথে ওপেন করা। আচ্ছা, এবার কিন্তু ভাই ভাবির হাতে মাইরও খাইতে পারেন, বকাও খাইতে পারেন। ভাই প্রশ্নটা কিন্তু এমনই, আশিক বলছে অপু ভাইয়ের প্রথম গার্লফ্রেন্ডের নাম কি? ভাবি কিন্তু মারতে পারে ভাই। অপু ভাই জীবনে কয়টা প্রেম করছে ভাই? কয়টা প্রেম করছেন আপনি? আসলে প্রেম ভালোবাসা সবার জীবনে থাকে, থাকে না তা না, অবশ্যই থাকে। এটা আসলে হাইপ জিনিস, এটা হাইপ থাকা ভালো। ভাবির থেকে মায়ের পাইছে গেল ভাই। আচ্ছা ভাই, এইবার সবচেয়ে মোস্ট যেই প্রশ্নটা সবাই জানতে চাইছে, অপু ভাই সিজনে কত টাকা ইনকাম করে? মানে এক সিজনে আপনি কত টাকা ইনকাম করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করায় সেটাই নসিবে থাকে। মানে একটা তাও রাউন্ড ফিগার বা রাউন্ড ফিগার ধরতে যেমন অপু, আমি বলি বাবলু শুকুর ভাইরা যারা আছে তারা কিন্তু বলে যে 25 লাখ 23 লাখ কামাই করে। আপনার কি ওর কাছাকাছি নাকি হয়? আলহামদুলিল্লাহ। আসলে সবাই তো জানে আমি তো আসলে কোন সাইডের প্লেয়ার, পাবনার জেলার এই পাশে। এই পাশে তো আসলে খ্যাপের ডিমান্ড অনেক কম। আর আমি যেখান থেকে শুরু করছি খেলা, ওইখান থেকে তো খ্যাপের টাকা নিয়ে শুরু করি নাই। আচ্ছা, তুমি তো সবাই জানো, সবাই জানে এটা মোটামুটি। তার এখন প্রফেশনালি ধরো লাস্ট 4-5 বছর খেলতেছি প্রফেশনালি বড় টাকা নিয়ে খেলার জন্য। তো এখানে আসলে এখান থেকে আমি বড় ম্যাচের সুযোগ পাই অনেক কম বাইরে। ধরতে গেলে বড় টাকার খেলাগুলি আমি বছরে বা সিজনে ধরতে গেলে 20 থেকে 25টা বা 30টা খেলি বড় টাকার খেলা। বাকিগুলি আমি এভারেজ খেলি। এই হিসাবে যেটা আলহামদুলিল্লাহ আসে, আল্লাহর রহমতে ভালো। তাও একটা ম্যাচে সর্বোচ্চ ইনকাম কত? আমার একটা ম্যাচে সর্বোচ্চ ইনকাম আছে বোনাস টোনাস সহ সব মিলে সারা দিন টিলায় 35,000 টাকা। এক ম্যাচে 35,000 টাকা, মাশাআল্লাহ। মানে ক্রিকেটে কিন্তু তার টাকা আছে। অপু ভাই, মানে এটা জয়, আমাদের জয় প্রশ্ন করছে, অপু ভাই কি অফ সিজনে নিজেকে ফিট রাখতে প্র্যাকটিস এবং ফিটনেস নিয়ে আলাদাভাবে কাজ করে? আমরা যারা জুনিয়র তাদের উদ্দেশ্যে আপনি বলেন। আসলে প্লেয়ার হইতে গেলে তো সবারই উচিত অফ সিজনে নিজের বডিটা ঠিক রাখা, স্ট্রেংথ ঠিক রাখা, বেসিক ঠিক রাখা, সবকিছু ঠিক রাখা। কিন্তু আমার বলতে গেলে আমি আসলে আমার ক্যারিয়ারে প্র্যাকটিস করি না। অফ সিজনে বলতে গেলে আমি শুধু খাবারটা মেনটেন করে চলি, বাসায় রুটিনটা মেনটেন করে চলি। এছাড়া আমার কোনো প্র্যাকটিস নাই, এক্সট্রা কোনো প্র্যাকটিস করি না, কোনো জিম কোনো কিছুই না, জাস্ট গেম খেলি খালি। আমার জুনিয়র থেকে আমার বলা উচিত বা সবারই করা উচিত, এটা হচ্ছে
অফ সিজনে সবারই উচিত একটা জিমের সেশন করা, 3 মাসের একটা কোর্স করা, জিমের পাশাপাশি রানিং সেশন করা। আর ক্রিকেটের যেই সমস্যাগুলি হয়, যার মূলত বোলিংয়ের যে সমস্যা, ব্যাটিংয়ের যে ব্যাটিং সমস্যা, ফিল্ডিংয়ের যে ফিল্ডিং সমস্যা, এগুলো নিয়ে কাজ করা বেশি বেশি। কোনো ভালো লোকের আন্ডারে, কোনো বড় ভাই হোক, কোচ হোক, তার আন্ডারে প্র্যাকটিসটা করে প্র্যাকটিস করার মতো, প্র্যাকটিস করতে হবে পারফেক্টের মতো। মুস্তাকিম প্রশ্ন করছে, আমাদের কুলিম মুস্তাকিম, টেপ টেনিস ক্রিকেটে শাহনাজ অপুর আইডল কে? আপনার আইডল, ক্রিকেটের আইডল কে? মানে আপনি যাকে টেপ টেনিস ক্রিকেটে না, ক্রিকেট বলে, মানে ক্রিকেট বলেনি, বাট টেপ টেনিস ক্রিকেটে বলছে আইডল কে? টেপ টেনিস ক্রিকেটে আইডল বলতে গেলে আমি ওইভাবে ধরো কারোকে তো সিলেক্ট করি না, কারণ আমি নিজের খেলা নিজেই খেলি সবসময়। মানে কারোকে কপি করি না, কারোকে না, নিজের মতো নিজেই। আইডল বলতে গেলে আমার ক্যারিয়ারে একটাই আইডল, সে হচ্ছে রোহিত শর্মা। আমি রোহিত শর্মা ক্রিকেটের রোহিত শর্মাকে ফলো করি। সুপার ক্রিকেট। জুয়েল রানা, টেপ টেনিস ক্রিকেটে সবাই তো কন্টিনিউ করতে পারে না, কারণ টেপ টেনিস শুরুটা ক্যারিয়ার তৈরি করে, অনেক স্ট্রাগল করে, দেন প্রফেশনাল হতে হয়। এখন আমার প্রশ্ন, শাহনাজ অপু ভাইয়ের কাছ থেকে অপু 45 হওয়ার পেছনে আপনার সাপোর্ট প্লাস ব্যাকআপ গল্পটা যদি ছোট্ট করে বলতেন। মানে অপু 45 হওয়ার পিছনে, এটা 45 হওয়ার পিছনে ধরতে গেলে তো অনেক কারণ, এটা তো এই শর্ট ভিডিওতে বলে শেষ করা সম্ভব তো না। এটা ছোট্ট করে বলে দেন। সংক্ষেপে বলি, আসলে স্ট্রাগল সবারই করতে হবে, স্ট্রাগল ছাড়া কখনো সম্ভব না। আমার বাবা মারা গেছে, তখন থেকে আমি প্রফেশনাল শুরু করা, এইখানে কেউ আমাকে উঠাই দেয়নি। আমার নিজের খেলা নিজে খেলে নিজে বড় হয়ে উঠতে হয়েছে। এখানে কারোর সিম্প্যাথি বা কারো ভালোবাসা দেখার দরকার নাই। এখানে ক্রিকেট খেলতে হলে ভাই তোমার লক্ষ্য রাখতে হবে, যেটা ক্রিকেট না, জীবনে যেটাই করো ভাই, পড়াশোনা হোক, পুরা লক্ষ্য দিতে হবে, ফুটবলার হোক, ক্রিকেটার হোক, যে স্পোর্টসই হোক, লক্ষ্য থাকতে হবে যে আমি এই পর্যন্ত যাব। ওইটার জন্য আমার যা করা লাগে, যেটা করা লাগে করতে হবে। আদার্স লোকের কানে অনেকে অনেক কথা বলতে আসবে, অনেকে অনেক কিছু দেখাইতে আসবে, এটা নিলে কখনোই তুমি উঠতে পারবা না। তো মানে এক কথায় যেটাই আপনারা করেন সেটা একদম ফোকাস দিয়ে আমার করতে লাইফে হবে। অনেক স্ট্রাগল আসে নাই তা তো অবশ্যই আসবে, অনেক প্রতিটা বাধা মানুষের। বিপত্তি, অনেক কিছু হারাইছি ভাই, পড়াশোনায় গ্যাপ দিছি, এই খেলার জন্য অনেক গ্যাপ দিছি, অনেক গ্যাপ দিয়ে পরিবারের কাছে অনেক অপমানিত হয়েছি, সবার কাছে অপমানিত হয়েছি। এখন কি মনে হয় আপনার পরিবার এখন কেমন মনে হয় সাপোর্ট করে? সাকসেস। এখন পরিবার তো আর মানে এখন পরিবার আমার উপর ডিপেন্ড, মানে খেলাধুলার মাধ্যমে আপনি পরিবার চালাচ্ছে। আমার পরিবার ডিপেন্ড এখন আমার খেলাধুলার পর, আমার পর আল্লাহ তাআলা আমার ওসিলায় রিজিক রাখছে এখন পরিবারে আমার উপরে। আমি অনেক হ্যাপি, আমার পরিবার হ্যাপি, সবাই আমাকে সাপোর্ট করে। মানে এক কথা এখন বলতে পারি যে আপনি এখন একটা সাকসেসফুলি ক্রিকেটার, এখন আপনার এই খেলাধুলার মাধ্যম দিয়ে আপনার ফ্যামিলিও চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যারা আপনারা ক্রিকেটার আছেন, যদি চান যেটা ক্যারিয়ার করতে চান, তাহলে বুঝতে পারতেছেন ক্যারিয়ার করতে পারবেন। তৌফিক ইলাহি ভাই, আমার প্রশ্ন, অপু ভাই মানে 3 কোয়ার্টারের বল এত সুন্দর 6 মারে, কিভাবে 6 মারে 3 কোয়ার্টারের বল? এটা আসলে ছোটবেলা দেখা যায় না যে ওই বলটা মানুষ লিপ করে বা ডিফেন্স করে দেয়, কিন্তু আপনি 6 মারেন। আমার আসলে ছোট থেকে একটা বদ অভ্যাস ছিল। বদ অভ্যাস বলতে রাখি ভাই প্রথম যখন দেখে খেলায় একদম তো এলাকাতে, তখন তুমি হয়তো চিনবা, পাবনা জেলা ক্রিকেটে আমি মনে করি একটা ভয়ানক বলার থাকলে তার মধ্যে একটা আরাফাত ভাই। আরে আমাদের তো আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার কলিন্স ভাই, আমাদের এলাকাতে, আমাদের পাবনা জেলার কলিন্স ভাই, উনি একটা ভালোবাসা মানুষ, ক্রিকেটের জন্য অনেক কিছু করে থাকে। সে আমার স্কুল থেকে আমাকে ছুটি নিয়ে নিয়ে যায় তার বাইকে করে খেলার জন্য একদম। তো আচ্ছা, তো আমি যখন যাই তখন আমাদের টিম ব্যাটিং করে, 1 উইকেট পড়ে যায় মাঠে ঢোকার মাত্রই। তখন আমার স্কুল ড্রেস পরা ওই সেম, আমার শার্টটা খুলে আমার নিচে স্যান্ডো গেঞ্জি মেঘিয়াতা, ওটা পরে আমাকে নামাই দেয়, কয় জানাম। তো খেলার মধ্যে আমার নামাই দিল। তো নামার সময় বলছে শুধু দেখ ওই কালো করে একটা প্লেয়ার আছে বল করতেছে, ও আরাফাত, ও কিন্তু ওই বলারটাকে দেখবি আর তোকে দেখার দরকার নেই কারো। তা আমি যখন আমার ছোট থেকে বদ অভ্যাস ছিল একটা, যে আমি যার নাম শুনতাম তারপর আমি মারা লাগবে না। তো আমি ওই অটোমেটিক কি করি, উইকেটে যায় আরাফাত বল করে, আমি উইকেটে হেঁটে একদম মধ্যে জায়গায় যায়, আরাফাত 2 বলে টানা 2টা 6 মেরে বল হারাই দিই। একদম ছোট, আমি একদম ছোট। আরাফাত মায়ের খায়, আরাফাত মাথা চুলকায়, দর্শক মর্শক অনেক ভালোবাসা দেয়, এইটুকু ছেলে কোন থেকে আসে। আরাফাতে বল খেলার জন্য আমাদের টিম অনেক ভালো ভালো ব্যাটসম্যান ছিল, যারা নামে নাই। ওরা বলছে পরে যাবো, ওক দে, অটোমেটিক আমাকে নামাই দিত, আমি মারি দিই। তখন থেকে আসলে আমার বুকের ভিতরে আমার ছিল সাহস, আমি নিজে থেকে নিজে বুঝতাম যে আসলে না, খেলা অনেক সহজ, আমি জাস্ট খেলে ফোকাস করে গেছি। দর্শক একদম শেষ পর্যায়ে চলে আসছে, আর 2টা প্রশ্ন বাকি আছে। এই 2টা কিন্তু এখন একটা বড় ধরনের কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে। সেটা হলো যে ভাই, কোরাম কাকে বলে, বা বড় প্লেয়ার হতে হলে কি কোরাম দরকার, বা আপনি যদি বড় প্লেয়ার হতে চান তাহলে কি কোরাম আপনাকে সাহায্য করবে কিনা? না, আসলে কোরাম বলতে, কোরামটা জিনিসটা হচ্ছে মানুষের তৈরি করা। কোরাম বলতে কি একটা সার্কেল থাকে না, সার্কেলটাকে মানে ধরো এসএসসি ব্যাচ 16-15 এরকম একটা ব্যাচ, এর একটা কোরাম বলে। এরকম একটা ধরো এলাকা থাকে, একটা এস থাকে। ধরো তুমি ঢাকাতে থাকো, ঢাকার যে তুমি লেভেলটা খেলো, এই লেভেলে তোমার যে কটা ভালো প্লেয়ার আছে তুমি এদের নিয়ে সবসময় টিম করো। তুমি একটা টিম মালিক যদি টিম উইন রেজাল্ট চায়, তাহলে কি করবে, সে বেস্ট রেজাল্টটাই চাইবে, বেস্ট প্লেয়ারটা চাইবে। তো ওর কাছে যখন অপশনটা যাবে না, ওর আন্ডারে যত ভালো প্লেয়ার থাকে না, ও চাইবে যে ওরা ইনক্লুড করে আমি ও বেস্ট টিমটা আমি ওক দিয়ে পারফর্ম করে ম্যাচটা জিততে পারবো। এই হিসাবে ধরো সবাই টিম করে নিজের আন্ডারে যে ভালো প্লেয়ারগুলো থাকে, এইগুলি মানুষের দেওয়া নাম কোরআন। অবশ্যই অনেকে থাকে, অবশ্যই অনেকে খারাপ মাইন্ডের প্লেয়ার থাকে যেগুলো করে, হয়তো টিম মালিকের ক্ষতি হতে পারে, আসলে উচিত না ক্রিকেটের জন্য। কিন্তু আমি মনে করি কোরআন শব্দটা মানুষে বানানো, কোরআন বলতে কিছু নাই।
কিন্তু কোরাম আছে, কিন্তু এটা ভাই আমি মনে করি কিছু মানে আমি জায়গা থেকে যতটুকু খেলাধুলা থেকে বুঝছি যে বড় এখন কোরাম বলতে যারা বর্তমানে বড় বড় জায়গায় খেলতেছে ওটা একটা বড় কোরাম হয়ে গেছে। ওই জায়গা যদি একটা প্লেয়ার খেলতে পারে তার মানে আর ক্যারিয়ার হয়ে গেছে, মানে এমন একটা চিন্তা ভাবনা। আসলে আপনার কাছে কি এটা মনে হয়? একটা বলি যে ওই পজিশন তোমার যাইতে কি করার দরকার? পারফর্ম করা লাগবে, তাছাড়া তো সম্ভব তুমি না। তো এইখান থেকে এলাকা থেকে তুমি এখানে তো ঢুকতে পারবা না। পারবো না আসলে। তোমার ওই টিমে হারাইতে হবে, ওই টিমের এগেনস্টে তোমার ভালো খেলতে হবে, ওই টিমের এগেনস্টে তোমার রেজাল্ট করতে হবে। তুমি ডে বাই ডে তোমার পারফর্ম ডে বাই ডে উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, তখন না তুমি ওই দলে চান্স পাবো। ওই দলে চান্স পাওয়া তো কোরামের জন্য আসলে কয়জন পায়? ঠিক ঠিক। আমার বুদ্ধিতে আমি বুঝি যা আসলে কয়জন পায়। আমি মনে করি যে একটা ভালো টিমে খেলতে গেলে তোমার ভালো প্লেয়ার হওয়া দরকার, ভালো মন মানসিকতার ব্যক্তি হওয়া দরকার, তখনই তোমার সম্ভব। আর সবাই অনেকে ভাবে যে কোরামের জন্য হয়তো ওকে বাদ, কোরামের জন্য হ্যাঁ বাদ অবশ্যই যায়, হয় অনেক সময় হয়, অনেকে যায়, আমিও গেছি অনেক জায়গায়, অনেক বড় বড় প্লেয়াররা অনেক জায়গায় গেছে, কেউ যায়নি, কেউ বলতে পারবে না কেউ যায়নি, সবাই গেছে তার লাইফে। আসলে মানে কারোর জন্য ভালো হয়েছে, কারোর জন্য খারাপ হয়েছে। বড় টিমে খেলার স্বপ্ন সব প্লেয়ারই থাকে, এটা সবাই স্বপ্ন লালন করে বুকের মধ্যে খেলে যে আমি একসময় ওদের খেলবো, ওদের খেলবো। আমারও একসময় স্বপ্ন ছিল যে আমি এই প্লেয়ার ওই প্লেয়ার এর সাথে খেলবো, কিন্তু এখন আমার মনে হয় কি যে আমি আসলে আমার আরো দূরে যাওয়া উচিত। আমি এত অর্জন করে আমার মনে হয় যে আমার আরো দূরে যাওয়া উচিত, এটাই প্লেয়ারের মধ্যে থাকা উচিত। আমি আমার বিশ্বাস কোনো কিছু মাথায় রাখার দরকার নেই। আমার বিশ্বাস যে আপনি সামনে মানে আরো অনেক দূরে যাবেন, এটা আমার না আমাদের দর্শক যারা আছেন আপনাদের কি মনে হয়, অপু ভাই কি আরো সামনে অনেক ভালো ম্যাচ খেলবে? এটা কমেন্ট করে জানাবেন। এখন একটা আছে না, শোয়েব আখতার দেখলে অনেক ব্যাটসম্যান ভয় পাইতো, আপনার লাইফে কি কোনো ভয় পাইছেন? না, কোনো বলার দেখি কোনো বলার আমার বলতেছি না, আমার প্রথম ম্যাচ আরাফাতের এগেইনস্টে, আরাফাত ভাই ওয়ান অফ দ্য বেস্ট বোলার। মানে আপনার লাইফে এমন ভয় আছে না যে একটা জোরে বলার দেখলে ভয় আছে, এমন নাই না? না, আমার এরকম হয়নি, কিন্তু একদিন আমার একটা বলারে একবার বল খেলতে আমার মানে নার্ভাস হয়ে গেছে, সেটা হচ্ছে আমার লেফট রফিক ভাইয়ের বল। উনি তখন নার্ভাস হওয়ার কিন্তু ভয় পাওয়ার মধ্যে তফাৎ আছে। ভয় না, আমি নার্ভাস। আচ্ছা, ভয় আমি বলছি আমার ক্যারিয়ার থেকে এখন পর্যন্ত ভয় পাইনি, আর উচিত না ভাই কাউকে ভয় পাওয়া। আমি শুধু এটা 6 এর টুর্নামেন্ট ছিল পুলিশ টাইম মাঠে, তো রফিক ভাই তখন আন্ডার 19 বাংলাদেশ টিমে থাকে, উনি রানিং ন্যাশনাল টিম প্লেয়ার। আমি তখন আসি খেলতে, তখন উইকেটে দাঁড়ানোর পর কিপার দেখি তহিদ তারেক খান, উনি অলরেডি বাউন্ডারিতে দাঁড়ায় আছে। আমি ভাবছি আমার সাথে হয়তো ফাইজলামো করছে বা স্লেজিং টাইপের হতে পারে। তো আমি ব্যাটিং এ দাঁড়ানোর পরে যা শ্যাডো করছি, শ্যাডো করার পরে অন দ্য লাইনে গেছি, উনি খালি বল হাতটা তুলছে, বল ছাড়ছে, আমি বল কিছু দেখি না। মানে উনি বলে এতটাই গতি ছিল, এতটাই ধার ছিল, আসলে উনি গড গিফটেড ছিল, ক্যারিয়ারটা বড় করছে অনেক, ঢাকা লিগ অনেক বছর খেলছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই এবার লাস্ট প্রশ্ন, আজকের দর্শক আজকের একদম র‍্যাপিড ফায়ার লাস্ট প্রশ্ন চলে আসছি, এটা অনেক ইমোশনাল হতে যাচ্ছে ভাই। মাসুম পারভেজ আমাদের কল্লোল ভাই, আমাদের গুরু, সে আমাদের একটা কথা বলছে যে সবাই তো অবসরে যায়, আমার জানতে ইচ্ছা করে অবসরে যাওয়ার পর অপু কি করবে? ক্যারিয়ার থেকে রিটায়ারমেন্টের পর অপুর কি ইচ্ছা, মানে আপনি খেলাধুলা থেকে বাড়ানোর পর কি করবেন? একটা পার্ট থাকে তো সবারই খেলা, আমার ছোট বয়সে যারা লিজেন্ড প্লেয়ার তারা তো অলরেডি অবসর নিয়ে নিয়েছে, আমিও অবশ্যই শেষ প্রান্তের দিকে প্রায়, আর কয়েক বছর হয়তো খেলবো বা নাও খেলতে পারি, কপালে যতটুকু রাখে। তো আমার চিন্তা আছে আমি অবশ্যই বিজনেস করবো ভাই, আমার ইচ্ছা। আমার জবের বিশেষ ছোট থেকে আমি ছুটি নেই, আমার বাবা অনেক ট্রাই করছে ছোট থেকে, অনেক জায়গায় জবের জন্য বা ইসের জন্য গেছে, আমি করি নাই, শুধু আমার খেলার দিকে ফোকাস থাকে। এখন ইচ্ছা আছে আমি স্পোর্টসের দিকে ঝুঁকে থাকা, স্পোর্টসের আইটেমের মধ্যে, স্পোর্টসের ভিতরে হয়তো কোনো প্যানেলে আম্পায়ারিং হোক, কোচিং হোক, ও মানে আপনি ওই সাইডে চলে যেতে চান, একাডেমির মধ্যে থাকতে চান, স্পোর্টসের দোকান হোক, সিটি স্পোর্টসের, আমি যে কোনো এই লাইনে আমি থাকতে চাই ভবিষ্যতে। আমার এই প্ল্যান, এটা কি শুরু করে ফেলছেন নাকি? না, শুরু করে নাই, প্ল্যান আছে, কিন্তু আমি আসলে ক্যারিয়ারটা দেখতেছি যে আসলে কত দূর আমি যাইতে পারি, এরপরে আমার প্ল্যান হবে। আসলে যখন একটা মানুষের হয় না শেষ, বোঝা যায় যে আসলে এখন শেষটা বোঝা, আমি মনে করছি এখন আমার শেষের অনেক দেরি আছে। দোয়া থাকবে ভাই, ও ভাই আপনার চেষ্টা করবো আরো দেখি লং করার, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে ভাই, শুধু আমার না, অনেক বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছে আপনার জন্য দোয়া করবে। তো আজকের মতো উভয়ের সাথে আমাদের কথা হলো এবং আপনাদের অনেক তথ্য উভয়কে নিয়ে আমরা দিলাম। আমারও অনেক জানার ইচ্ছা ছিল সে কথা, কিন্তু আপনাদের থ্রু এবং আমার থ্রু আপনারাও জানতে পারলেন এবং আমিও জানতে পারলাম। তো ভাই অনেক অনেক ধন্যবাদ, দোয়া থাকবে আপনার জন্য। ইনশাল্লাহ সামনে বছর আপনাকে আরো অনেক দূর দেখতে চাই, ইনশাল্লাহ। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি, তো মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। আজকের এই ভিডিওটা এত সুন্দর কিভাবে হলো, কারণ আজকে আমাদের সাথে কাজ করছে রিলস অফ ওয়েডিং। আপনারা যদি যারা ওয়েডিং প্ল্যান করতেছেন যে কোথায় যাবেন, অন্য কোথাও আপনাদের যেতে হবে না, আপনারা চলে আসবেন রিলস অফ ওয়েডিং। আপনাদের এই যে নিচের ডিসক্রিপশনে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিলাম এবং উপরে যেটা দেখতেছেন তাদের পেজের হলো ছবি, তো আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং নেক্সট টাইমে আপনারা কাকে দেখতে চাচ্ছেন এই ইন্টারভিউয়ে বা প্লেয়ার আড্ডা উইথ তানজিদ হাসানে অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের রমজান ভালো যাক, ঈদ যেহেতু সামনে আছে, আপনাদের ঈদ সুন্দর হোক। আসসালামু আলাইকুম।